হ্যালো, আমি অভিষেক ঘোষ, কলকাতার। আমি কল্যাণী মেডিকেল, জেএনএম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক। তো আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, অর্থাৎ জিইআরডি, মানে, এবং তার সাথে লাংস ডিজিজের সম্পর্ক, যেমন সিওপিডির সম্পর্ক, এবং এই দুটো কি করে একে অপরকে প্রভাবিত করতে পারে। তো জিইআরডি নিয়ে প্রথমে বলি। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তো নাম দেখে বোঝা যাচ্ছে এটা একটা রিফ্লাক্স ডিজিজ। তার মানে এখানে স্টমাক, অর্থাৎ আমাদের পাকস্থলীর খাদ্য এবং তার বিভিন্ন এনজাইমস উপরে উঠে আসতে পারে, যেমন আমাদের খাদ্য নালীতে উঠে আসতে পারে এবং তার থেকে মুখে উঠে আসতে পারে। এই যে অসুখটা, এই যে উঠে আসা, এটার কারণ হচ্ছে আমাদের যে খাদ্যনালীর টোন, মাসেল যে টোন, সেটা কমে যাচ্ছে, এবং সেটা নর্মাল খাদ্যের যে মুভমেন্ট, যে নিজের নিচের দিকে দেওয়া যাওয়া, সেটাকে এটা ব্যাহত করছে। সেই জন্য স্টমাকের পাকস্থলীর জিনিস উপরে উঠে আসে, এবং সেটা পেশেন্ট ফিল করে বুকে কিছু চাপ লাগা বা ব্যথা লাগা, এবং মুখে টক জল উঠে আসা বা টক ঢেকুর উঠে আসা, এগুলো দিয়ে। এবং এই সিমটমটা যদি ট্রিটমেন্ট ঠিক করে শুরু না করা যায়, বাড়তেই থাকে, এবং সেটা পেশেন্টের জীবন শৈলীকে অনেকটা ব্যাঘাত করে, তাদের ঘুমেরও ব্যাঘাত করে। এবং কাশি এর একটা অন্যতম সিমটম। ঢেকুর, টক জল, মুখে স্বাদ না পাওয়া, এগুলো হচ্ছে রিফ্লাক্সের সিমটম, এবং এগুলো হচ্ছে আহ, হলে আমরা পেশেন্ট বুঝতে পারি যে পেশেন্ট সম্ভবত জিইআরডি অসুখে ভুগছে। এবং এই ক্ষেত্রে পেশেন্টকে কিছু প্রথমেই ওষুধ ছাড়াও কিছু কিছু জীবনশৈলীর অভ্যাস চেঞ্জ করতে বলা হয়, যেমন বারবার অল্প অল্প পরিমাণে খাওয়া, এবং রাতের দিকে স্পেশালি যে খাদ্যগুলো আমাদের যে খাদ্যনালীর টোনটাকে কমিয়ে দেয়, সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন কফি, অ্যালকোহল বা মদ, এবং ভাজা খাবার, তৈলাক্ত খাবার, বা বেশি মিষ্টি, চকলেট, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যাদের এই সিমটম গুলো হচ্ছে। কারণ এগুলো যদি নেওয়া হয়, বিশেষত যদি সন্ধ্যাবেলা বা রাতের দিকে নেওয়া হয়, তাহলে অবশ্যই পেশেন্টের এইরকম সিমটম, যেগুলো বললাম, বুকে ব্যথা বা জ্বলন হওয়া, একটা মুখে তিতো জল উঠে আসা, টক জল উঠে আসা, মুখটা বিস্বাদ হয়ে যাওয়া, এগুলো কিন্তু হতেই থাকবে, এবং তাতে ঘুমেরও ব্যাঘাত করবে। এবং কাশিও হতে পারে, রাত্রির দিকে কাশি, এবং একটা সবসময় একটা মুখের ভেতর একটা বিস্বাদ অনুভব সেটা হতে পারে। তো এই সিমটম গুলো কমানোর জন্য এছাড়াও পেশেন্টকে বলা হয় যে একটু বালিশটা উঁচু করে শুতে, রাতে খাওয়ার সাথে সাথেই না শুতে, অন্তত 1 ঘন্টা মতো গ্যাপ রাখতে, যাতে এই রিফ্লাক্সের সিমটম গুলো আমরা বা পেশেন্টরা কম অনুভব করতে পারে। এছাড়াও রিফ্লাক্স কমানোর জন্য আমাদের কাছে অনেক ওষুধ আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলো ওমেপ্রাজোল গ্রুপের ওষুধ। এগুলো আমরা পেশেন্টদের লম্বা সময়ের জন্য দিয়ে থাকি, অনেক সময় দিনে দুবারও দিতে হতে পারে যদি সিমটম বেশি থাকে। এবং এগুলো যে ওষুধ একমাত্র সলিউশন না, অবশ্যই ওষুধের সাথে জীবনশৈলী যে চেঞ্জ গুলো বললাম, সেগুলো অবশ্যই করতে হবে। তবেই আমরা ঠিকঠাক চিকিৎসা সিমটম গুলো রিলিফ করতে পারবো। সিমটম রিলিফ যদি না হয়, ইগনোর যদি করেন, তাহলে কিন্তু সমস্যা। কারণ দেখা গেছে যে জিআরডি থেকে যদি সিমটম সমস্যা সবসময় একটা এই খাদ্যনালীতে প্রদাহ হচ্ছে, সেটা থেকে খাদ্যনালীর যে কোষগুলো, সেগুলো চেঞ্জ হয়, এবং সেগুলো ক্যারেক্টার চেঞ্জ হয়ে পরিবর্তন, প্রকৃতি চেঞ্জ হয়ে, সেটা কিন্তু ভবিষ্যতে একটু খুব সম্ভাবনা থাকে ইসোফেগাস বা খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার, এবং ব্যারাইটিস ইসোফেগাস হওয়ার। এবং সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা খুবই জটিল হয়ে যায়। তো সে যদি সিমটম আমরা ইগনোর না করি, অবশ্যই ডাক্তারের সাথে শরণাপন্ন হই প্রথমে, এবং এই জীবনশৈলীর চেঞ্জগুলো আমরা সবসময় পালন করার চেষ্টা করি, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবো। এবার আসি জিইআরডির সাথে লাংস কানেকশন ডিজিজের কানেকশন কি। এই জিইআরডি যে বললাম, যে পাকস্থলী থেকে আহ, একটু খাবারের পার্টিকেল বা এনজাইমস উঠে আসছে, তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্ট মুখে ছাড়াও আমাদের অজান্তে হয়তো শ্বাসনালীতে চলে যাচ্ছে। যখন আমরা স্পেশালি ঘুমিয়ে থাকছি, তখন হয়তো আমাদের রিফ্লেক্স ঠিকঠাক কাজ করে না। তখন আমাদের সম্ভাবনা থাকে যে এই মাইক্রো পার্টিকেল গুলো, যে ক্ষুদ্র হচ্ছে ক্ষুদ্র খাদ্য কণাগুলো বা সাথে কিছু এনজাইমস আমাদের মুখের সাথে আহ খাদ্যনালী থেকে শ্বাসনালীতে চলে যাচ্ছে। এবং শ্বাসনালীতে যাওয়া মানে শ্বাসনালীতে যে টিস্যু আছে বা কোষ আছে, ব্রঙ্কাস বা লাংসে, সেখানে ক্ষেত্রে এরা প্রদাহ তৈরি করবে। এবং প্রদাহ যদি পারসিস্টেন্ট তৈরি করে, সেখানে লাংসের নর্মাল টিস্যু বা কোষ, সেটা পরিবর্তন হয়ে একটা ফাইব্রাস টিস্যু, মানে একটু শক্ত টিস্যু, ফাইবার জাতীয় টিস্যুতে কনভার্টেড হতে পারে। এবং সেক্ষেত্রে লাংসের নর্মাল যে
সংকোচন প্রসারণ ক্ষমতা, যেটা আমরা সবসময় অজান্তে আমরা নিঃশ্বাসের সাথে প্রশ্বাসের সাথে নিয়ে করে থাকি, সেই ক্ষমতাটা কিন্তু চলে যাবে। মানে লাংস যতটা পরিমাণে এয়ার ধারণ করার ক্ষমতা ছিল সেটা কিন্তু ব্যাহত হবে। এবং প্রথমেই সেশন হয়তো সিমটম বুঝতে পারবে না, কিন্তু দীর্ঘ সময় ব্যাপী যদি এই সমস্যা চলতে থাকে তাহলে কিন্তু লাংসের নর্মাল ফাংশনটা ব্যাহত হবে এবং পেশেন্ট শ্বাস নিতে কষ্ট হবে। তো এইটা দুভাবেই এবং এইরকম যদি পারসিস্টেন্ট হয় তাহলে এই ব্যাপারটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি তে রিস্কটা বাড়িয়ে দিতে পারে। সিওপিডি আমরা জানি সবচেয়ে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হলো স্মোকিং, ধূমপান এবং বায়ু দূষণ। কিন্তু এছাড়াও যে আরো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে এই মাইক্রো অ্যাসপিরেশন বা ছোট ছোট পার্টিকেল, খাদ্য পার্টিকেল বা এনজাইমস গিয়ে লাংসের টিস্যুতে গিয়ে প্রদাহ তৈরি করছে, এবং সেটা যদি দীর্ঘকালীন সময় ধরে চলতে থাকে তাহলে কিন্তু এই লাংসের ফাংশনও, ফুসফুসের ফাংশন কার্যক্ষমতা কমবে, পেশেন্টের শ্বাসকষ্ট হবে, এছাড়াও কাশি হবে। কারণ সেই মাইক্রো পার্টিকেল গুলো সবসময় একটা গলার মধ্যে ইরিটেশন তৈরি করছে, সেই জন্য পেশেন্টের অনেক সময় কাশি হয়। কাশির কারণ সমস্ত ওষুধ খেয়েও কাশি কমছে না। আমাদের একটা সাসপিশন রাখতে হবে যে পেশেন্ট হয়তো জিইআরডি তে ভুগছেন, যার জন্য তার কাশি হচ্ছে কমছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যায় যে প্রোটন পাম্প ইনহিবিটর বা যে আমাদের অ্যাসিড কমানোর যে ওষুধ সেগুলো কিন্তু ভালো কাজ করে। তো সিওপিডি ছাড়াও লাংসের প্রদাহ যদি পারসিস্টেন্ট থাকে তাহলে পালমোনারি ফাইব্রোসিস বা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, যেটা সবচেয়ে কমন, মানে লাংসের নর্মাল টিস্যু চেঞ্জ হয়ে ফাইব্রাস টিস্যুতে কনভার্ট হয়ে যাওয়া, সেটাও হয়। সেটার ক্ষেত্রেও ট্রিটমেন্ট একটু দুরূহ হয়ে যায়, খুব স্যাটিসফ্যাক্টরি ট্রিটমেন্ট নেই। আহ, অনেক সময় পেশেন্টের অক্সিজেনও লাগতে পারে, এছাড়া কিছু ইমিউনিটি সাপ্রেস করার ওষুধ লাগে, যেমন স্টেরয়েড লাগতে পারে, বা আরো কিছু ওষুধ আছে যেগুলো আপনাদের ডাক্তাররা গাইড করে দেবেন কোন পেশেন্টের কি দরকার সেটা বুঝে। তো এগুলো হতে পারে। এখন কোনটা কার জন্য হচ্ছে সেটা এখনো কনফার্ম নয়, সেটা এখনো গবেষণার লেভেলে আছে। কিন্তু দেখা গেছে এই সিওপিডি, পালমোনারি ফাইব্রোসিস এবং যে ইসোফেজাসের যে ডিজিজ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এই দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িয়ে। মানে কে কাকে রেসপন্স তৈরি করছে সেটা এখনো কনফার্ম নয়। কিন্তু দেখা যাচ্ছে যে জিইআরডি যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে আমাদের এই মাইক্রো অ্যাসপিরেশন বা খাদ্যনালীতে থেকে শ্বাসনালীতে যে খাদ্য পার্টিকেল চলে গিয়ে প্রদাহ তৈরি করে সেগুলো কমে গেলে লাংসের ফাংশনটাও কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারি, সিওপিডি রিস্ক কমাতে পারি। এছাড়া অবশ্যই লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে ধূমপান কমিয়ে রাখা এবং পলিউশন যতটা পারা যায় অ্যাভয়েড করা মাস্ক ইউজ করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং পালমোনারি ফাইব্রোসিস যদি হয় তাহলে সেটা ডায়াগনোসিস করার জন্য লাংস ফাংশন টেস্ট, তারপর সিটি স্ক্যান, এগুলো করে কনফার্ম করা। কারণ দুটোর ক্ষেত্রে ট্রিটমেন্ট আলাদা, কিন্তু আমাদের সিমটম গুলো সম্বন্ধে যদি আমরা সতর্ক থাকি তাহলে আমরা বুঝতে পারবো কোন টেস্ট কখন করা উচিত এবং কোন ধরনের ট্রিটমেন্ট কাদের দেওয়া উচিত। তাহলে আহ পেশেন্টদের সুস্থ রাখতে, প্রথমে আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে পেশেন্টদের সুস্থ রাখতে সুবিধা হয়। তাহলে এই আজকে ডিসকাশন জিইআরডি, যেটা প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে জীবনশৈলী পরিবর্তন, অল্প অল্প খাওয়া, বারবার আহ, করে খাওয়া, এবং খাওয়ার পরেই না শুয়ে পড়া, এবং রাতের দিকে কফি, চকলেট, অ্যালকোহল, ভাজা খাবার, এগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করা। এগুলো যদি আমরা করি এবং বালিশটা একটু উঁচু করে শুই, এর সাথে যদি তাতে না কমে আমাদের ওষুধের আছে, সেগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এবং এইবার যদি আমরা জিইআরডি ট্রিটমেন্ট করতে পারি তাহলে আমাদের ফুসফুসের যে অসুখ সেটার থেকেও আমাদের তার বাড়াবাড়ি হওয়ার থেকেও আমরা আটকাতে পারি, এবং পেশেন্টদের একটা সুস্থ জীবন এবং দিতে পারি কোয়ালিটি অফ লাইফ যাতে যাতে উন্নত থাকে। ধন্যবাদ।